জলদি উঠো, দিলা দিলা। কি হয়েছে? হ্যাঁ, ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো। কেন, কি হয়েছে? কার কি না, হয়েছে? আমার আমার ভাইয়ের পা কেটে গেছে, হাত কেটে গেছে, রক্ত ঝরছে। ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসো নীলা। বাবু, ফালতু কথা না বলে ঘুমাও তো। বাবুল, তুমি প্রায় রাতেই এরকম চিৎকার চেঁচামেচি করো, নিজের ঘুমও নষ্ট করো, আমার ঘুমও নষ্ট করো। কি বললে? আমি আমি কি স্বপ্ন দিচ্ছিলাম? হ্যাঁ, আমার মেয়ের হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। তুমি তুমি কেমন তোর মা? তুই বলছো আমি ফালতু কথা বলছি? 2-4 দিন পর পর তুমি স্বপ্নে দেখে চিৎকার করে ঘুম থেকে ওঠো, নিজের ঘুমটাও নষ্ট করো, আমার ঘুমটাও নষ্ট করো। কি বলে? আমি আমি স্বপ্ন দিচ্ছিলাম? হ্যাঁ, স্বপ্ন দেখছিলা, স্বপ্নের ঘোরের মধ্যে আছো। একটু স্বপ্নের ঘোর থেকে বের হও, স্বাভাবিক জীবনযাপন করো। শোনো, হ্যাঁ? আজান দিচ্ছে, ওঠো, অজু করে নামাজ পড়তে যাও মসজিদে। মেয়েটার জন্য একটু দোয়া করো। ঠিক বলেছ। আয় খোকো আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে। এই এই মেয়ে, কি ব্যাপার? হ্যাঁ? কি হয়েছে তোমার? তুমি দেখে পথ চলতে পারো না? আমি দেখা চলতে পারি না নাকি আপনি দেখা গাড়ি চালাতে পারেন না? আরে বাবা, আমি তো গাড়ি দেখে চালাচ্ছিলাম। তুমি হঠাৎ করে কোত্থেকে গাড়ির সামনে এসে পড়ে গেলে? কিভাবে দেখবেন? আপনারা যখন স্টার্টিং এ বসেন তখন কি আর হুঁশ থাকে? আমার বাবা কি বলে জানেন? কি বলে? আমার বাবা বলে গাড়ি স্টার্টিং এ বসলে আশেপাশে সবগুলা মানুষকে পাগল বা মানসিক অসুস্থ রোগী ভাবতে হয়। কারণ যদি এগুলা ভাবেন তাহলে গাড়ি স্টার্টিং এ বসলে তাদের প্রতি একটা খেয়াল রাখা যায়। এদেরকে সবাই ছাড় দেয়। তুমি কি ভাবছো ইচ্ছে করে তোমার গায়ের উপর গাড়ি তুলে দিয়েছি? এনিওয়ে, ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার কোথায় লেগেছে সেটা বলো। হাতে একটু চুড়িগুলা ভেঙে গেছে, সমস্যা নাই। একটু একটু হাতে কাজলের কিচ্ছু হয় না। খুব খুশি হলাম তোমার কথা শুনে। আয় হায়, আমার ওষুধ নিতে কত? আমার বাবার সবগুলা ওষুধ আপনি ফালাই দিছেন। আর নাই তো। ওঠো, গাড়িতে ওঠো। না, আমি কেন আপনার গাড়িতে যাব? আপনাকে আমি চিনে যান, আপনি বললেন না আমি আপনার গাড়িতে বসে যাব? তোমার বাবা না অসুস্থ, তার ওষুধগুলো নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। ওঠো। দরকার নেই, আমি পায়ে হেঁটে যেতে পারবো। আরে বাবা চলো না, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি তোমাদের বাড়িতে। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। আমি যেখানে বলবো আমাকে সেইখানেই নামাইতে হবে। আপনি কিন্তু গাড়ি কোথাও থামাইতে পারবেন না। কেন বাবু, তোমাকে তো তোমার বাড়িতে নিয়ে যাবো আমি। নিয়ে ঠিক আছে, তাইলে আসে। ওঠো। আচ্ছা, তুমি আমাকে এখন বলো আমি কোন দিকে যাব? এই যে সোজা যাবেন, সোজা গিয়ে এরপর ডানে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যাব। কি ব্যাপার? কাজুর এটা কার গাড়িতে উঠলো? আমার জানা মতো তো কাজুরের কোনো গাড়িওয়ালা আত্মীয় স্বজন নাই। সর্বনাশ, কাজুর কি তাহলে কিডন্যাপ হয়ে গেল? লোকটা ড্যাব ড্যাব করে আমাকে কি দেখছে? বাজে মতলব নেই তো? আচ্ছা, এই লোকটা আবার আমাকে কিডন্যাপ করবে না তো? আমার নামও কাজুরি, আমাকে কিডন্যাপ করা এত সহজ না।
আচ্ছা, আপনি আমাকে কিডন্যাপ করতেছেন না তো? আচ্ছা, আমাকে দেখে কি তোমার কিডন্যাপার মনে হয়? না, আপনাকে দেখে ভদ্রলোকই লাগতেছে। আচ্ছা, তোমার নামটা কে রেখেছিল বলো তো? আমার বাবা তাজুরি। ও, তুমি কি জানো তোমার নামের অর্থ? সুন্দর। আর নামের অর্থ তো আপনিই বলে দিলেন। আর আমার বাবা সুন্দর মানুষের নাম সুন্দরী রাখছে। আচ্ছা শুনেন, ওই যে সামনে গিয়ে গাড়িটা রেখে দিবেন, এরপর আর গাড়ি যাবে না, তবে আমরা হেঁটে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। তাহলে এখানে রাখেন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, আমি তাহলে আসি। না না, এই শোনো শোনো, আমি তোমাদের বাড়ি যাব। আমাদের বাড়িতে যাবেন? হ্যাঁ, তোমার বাবাকে দেখে আসি। ঠিক আছে, আসেন। চলো। বাবা, আঙ্কেল উনি হচ্ছে আমার বাবা। বসেন না। ও আপনাকে তো ঠিক আমি আমার নাম হচ্ছে বাবুল চৌ। আপনাদের এই গ্রাম থেকে আঙ্কেল 4-5টা গ্রাম পরেই হচ্ছে আমার বাসা, আমার বাড়ি। কোন গ্রাম? এই ইসাপুরা। সপ্ত এটি প্রবলেম? না না না, আপনি আমি চমকে উঠলেন যে? না, কিছু না। আপনি অতটা অস্থির হবেন না প্লিজ। মানে আমার মেয়েটা একটু কেমন যেন চঞ্চল, ছটফট করে, মানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, পারিও না সামলাতে। আপনার সাথে কি কোনো ঝামেলা করেছে? না না, আমার সাথে আপনার মেয়ে কোনো অন্যায় করেনি। হ্যাঁ, তাহলে মানে আপনার মতো একটা মানুষের পায়ের ধুলো এই গরিবের ঘরে পড়েছে, মানে ঠিক বুঝলাম না। কি যে বলেন, আপনার এত সুন্দর পরিপাটি বাড়ি, আপনি কথা বললে কি মানায়? এটাকে কি আর বাড়ি বলে? এটা তো একটা জরাজীর্ণ বাবুই পাখির বাসা। টিনগুলো সব ঝরঝর হয়ে গেছে, সেগুলো যে বদলাবো তারও উপায় নেই। সবই আল্লাহ ভরসা, ইচ্ছে করলে সবকিছু ঠিক করতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার মেয়ে আপনার জন্য ওষুধ আনতে যে আমার গাড়ির নিচে পড়তে পড়তে বেঁচে গেছে? কি বলেন? হ্যাঁ। আচ্ছা ভাই সাহেব, এত বড় মেয়েকে বাজারে না পাঠালে কি নয়? কি করবো ভাই, ইচ্ছা করে তার পাঠাই না। একটা সময় ছিল যখন স্কুলে আর বাসায়, তারপরে কলেজে আর বাসায়, এরপরে সে বেরোতো না খুব একটা। কিন্তু আমি অচল হয়ে যাওয়ার পর থেকে তাকে যেতেই হয়, নানান কাজে বাইরে যেতে হয়, ওষুধপত্র আনতে যেতে হয়, ডাক্তার কাছে যেতে হয়। এখন আপনার সাথে কি সমস্যা হয়েছে বলবেন প্লিজ? আরে ভাই, সন্তান আছে বলেই তো আপনাকে টেক কেয়ার করছে। তবে হ্যাঁ, আপনার মেয়েটা ভীষণ চঞ্চল, একটু দুষ্ট, বাট শি ইজ ভেরি কিউট অ্যান্ড বিউটিফুল। কি ব্যাপার, কাজরি আমাকে বসতে বলে কোথায় চলে গেল? দেখা যায়নি। আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম। চা? তো তাড়াতাড়ি তুমি চা বানালে কিভাবে? এ আর এমন কি, বাবার জন্য আমার সবসময় চা বানিয়ে রাখতে হয়, তাই আর কি দেরি লাগলো না। আপনারা দুজন আরাম করে বসে চা খান আর বাবার সাথে একটু গল্প করেন। আমার বাবা না গল্প করার মতো কাউকে পায় না। এই ভাঙা ঘর আর আসমানের সাথে বাবা সারাটা দিন গল্প করে। আপনি আসাতে বাবা একটা গল্প করার সঙ্গী পেল। ও মা, তো খালি চাই দিলি, তো কিছু মনই আয় না করা, যা না আর যা। না না না, আর কিছু দরকার নেই, শুধু চাপে চলবে। বললেই হলো নাকি? অতিথিদের সাধ্যমতো আপ্যায়ন না করলে অমঙ্গল হয়। কি বাবা, আমি ঠিক বলছি না? আমার মা জননী কখনো বেঠিক কিছু বলতে পারে? হ্যাঁ, যা যা নিয়ে যা। মোয়া,
মোয়া খাওয়া মজাই আলাদা। বহুদিন যাওয়ার মোয়া খাই না। গ্রামে তো আজকাল তেমন একটা আশা হয় না, মোয়া টোয়া খাওয়া হয় না আর কি। বলছিলাম কি, আসলে একটা সময় ছিল যখন স্বাদও ছিল, সাধ্যও ছিল। এখন স্বাদ আছে, কিন্তু সাধ্য পদ্মার পানিগুলো ডুবে গেছে। থ্যাংক ইউ মামনি। নিন খান। বাবা মোয়ার সাথে চা খেতে খুব পছন্দ করে। ছোটবেলায় খেয়েছি, চায়ের সাথে মোয়া খাওয়ার অভ্যেস আমাদের আছে। আমিও তো এই এলাকারই ছেলে। কি ব্যাপার ভাই? আমার মেয়েকে কি দেখছেন আপনি? না না, কিছু না। আচ্ছা, আপনার মেয়েকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায়, কবে, কখন দেখেছি ঠিক মনে করতে পারছি না। আঙ্কেল, কষ্ট করে আর মনে করার দরকার নেই। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খান। আমার একটা মেয়ে ছিল, হারিয়ে গেছে না মরে গেছে, কিছুই বুঝতে পারছি না। মেয়েটির নাম ছিল মল্লিকা। আমার বাগান শূন্য করে কার বাগান যে ফুল ফোটাচ্ছে সেটা একমাত্র রব্বুল আলামিনই জানেন। আল্লাহ তাআলা যেন আপনার মেয়েকে ফিরিয়ে দেয়, এই দোয়া করি। আচ্ছা, আমার মেয়ে মল্লিকা আর আপনার মেয়ে কাজু ঠিক একই রকম চেহারা। আমি ঠিক বুঝতে পারছি না মানুষের চেহারার সাথে মানুষের এত মিল হয় কি করে। একটা প্রশ্ন করলে ভাইজান কিছু মনে করবেন না তো? না না, মনে করার কি আছে? আপনি বলেন না ভাই, বলেন। কাজুরি কি আপনার নিজের মেয়ে, না আপনি ওকে কুড়িয়ে পেয়েছেন? আপনি কি আমার সাথে মশকরা করছেন? না না, মস্কারা করবেন, বি সিরিয়াস। আপনার সম্ভবত দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চাটা শেষ করে আপনি যান। ভাই, আমার তো মনে হয় আপনি রাগ করছেন। আমি কি আপনার মেয়েকে আমার মেয়ে ভাবতে পারি না? তা পারেন হয়তো, আপনাকে আর আপনার মনকে তো আমি বেঁধে রাখতে পারবো না। তা যদি আমার মেয়ে, ওকে আমি ঘুরিয়ে পেয়েছি, এ কথা শুনতে আমি রাজি নই। এটা আমার ভালো লাগে না। না না না, আমি তো এমনি এমনি বলছি। এমন কথা বলে আপনি আমার বাবার মনে কষ্ট দিচ্ছেন। আমার বাবা তার নিজের চাইতেও আমাকে বেশি ভালোবাসে। আমার তো এখন মনে হচ্ছে আপনার সাথে আমার পরিচয়টা না হওয়াই ভালো ছিল। আশা করি আপনি আমার এই ভাঙা বাড়িতে আর বিলম্ব করবেন না। আপনাকে দেখে আমার অস্বস্তি লাগছে। ঠিক আছে, চাটা খেয়ে যাই। এত ভালো চা তো এর আগে কখনো খাইনি। ঠিক আছে, খেয়েই যান। জি, আসি। তাহলে আঙ্কেল, 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 আপনি আমার বাবার কথায় কিছু মনে করবেন না। আসলে আমার বাবা বাইরে থেকে যেমনটা শক্ত, ভিতর থেকে তেমনটাই নরম। আমার বাবা অনেক সহজ সরল একজন মানুষ। আচ্ছা কাজুরি, তোমার কি তোমার মায়ের কথা মনে পড়ে না? না, কার্ডটা রাখো, যদি কখনো প্রয়োজন মনে হয় আমাকে নক কর। আপনি অনেক ভালো মানুষ। আবার আসবেন। টাকাটা রাখো, হয়তো বা তোমাদের কোনো কাজে লাগতে পারে। সরি স্যার, আমাকে মাফ করবেন। আমরা অভাবী হতে পারি, কিন্তু কারো কাছ থেকে হাত পেতে টাকা নেওয়ার মানসিকতা এখনো হয়নি। আর তাছাড়া
আমার বাবা এমনিতেই অনেক অসুস্থ, তিনি তার অসুস্থতা সহ্য করতে পারবে, কিন্তু আপনার কাছ থেকে যদি আমি টাকাগুলো নেই, সে কষ্ট কখনোই সহ্য করতে পারবে না। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। কাজুরি, হ্যাঁ? আমি তো খুশি আছি। আর তুই হলি আমার যোগ্য মেয়ে। দয়া, দাক্ষিণ্য, দান এগুলো হচ্ছে ভিক্ষা। এগুলোর উপর বেঁচে থাকা মানে মানে মৃত্যুর চেয়েও খারাপ। আর এই ধরনের বড় লোকের কাছ থেকে সবসময় দূরে থাকবে। বাবা, তুমি যাই বলো না কেন, মানুষটা কিন্তু খারাপ না। তুই আমাকে মানুষ চালাচ্ছিস? বাবা, তোমার কাছে ভালো নাও লাগতে পারে, একটা মানুষকে যে সবার ভালো লাগবে তেমন তো কোনো কথা না। আমার কেন জানি ওনাকে খুব আপন মনে হচ্ছে। কি ব্যাপার কাজরি? কাকে তোর আপন মনে হচ্ছে? দেখো দেখো, ওই একটা মানুষ জানে না শোনে না কোনোদিন দেখেও নি, তাকে নাকি আপন আপন মনে হচ্ছে। শিশির, তুমি ওকে একটু বোঝাও তো, ওকে একটু বোঝাও। আচ্ছা চাচা, আমি দেখছি। এ কাজরি, কি আয় তো আমার সঙ্গে? আয়, এগুলো রাখ। আয় জলদি আয়। আপন আর প্রবলেম। তুমি আমাকে কি বুঝাবে? আমি তো নিজেই নিজেকে বুঝাতে পারছি না। জানো, বুঝ হওয়ার পর থেকে না, আমার কাছে প্রথম কোনো একটা মানুষকে এত আপন লাগলো। ওনার প্রতি কেমন যেন আমার টান অনুভব হচ্ছে, যেটা আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। আচ্ছা, মানে লোকটা তোমাকে শয়তানের নেশা আসক্ত করে নাই তো? না মানে মানে শয়তান যদি কাউকে আসক্ত করে না, সে শুধু তার কথাই বলে, মানে সে যা বলে তাই করে, তাই শোনে। আমি যদি শয়তানের নেশা আসক্ত হইতাম, তো তোমাকে কিভাবে চিনছি? তোমার সাথে কিভাবে কথা বলছি? আমি তো লোকটার কথা শুনিই না। ও হ্যাঁ, সেটাও তো ঠিক। অহেতুক মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করো। ঠিক আছে, বাজে মন্তব্য করবো না, কিন্তু আমার মনে হয় কি তোর না ওই শয়তানের নেশাটা কেটে গেছে। দেখো, একদম ফালতু কথা বলবা না। এমনিতেই আমি মানুষটার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, না জানি মানুষটা কত কষ্ট পাইছে। আমি তোমার সাথে খারাপ ব্যবহার না করলেও পারতাম। আরে কি অদ্ভুত ব্যাপার, একটা অজানা অচেনা লোক যদি কষ্ট পায় তাতে তোর প্রবলেমটা কি? শিশির, তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই এখন আর নাই। তুমি যাবে নাকি আমি যাবো? রাজীব, তো আমি আবার কি করলাম? কাজুরি, আমার কথা শোন। কথা না বললে যার পেটের ভাত হজম হয় না, সে হঠাৎ আজকে এত চুপচাপ, কি ব্যাপার? তোমার গ্রামের বাড়িতে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা হয়েছে? না, ঠিক তার নয় মল্লিকার মা। বাহ, মল্লিকার মা বলে ডাকলে? কতদিন মল্লিকার মা বলে ডাকো না তুমি? তুমি তো মল্লিকারই মা, তাই না? তাহলে কেন তোমাকে আমি মল্লিকার মা বলে ডাকবো না বলো? আমি তো মল্লিকার মা, কিন্তু মল্লিকা না থাকলে মল্লিকার মায়ের কি দাম আছে? এতগুলো বছর হয়ে গেল, আমি জানি না আমার সোনামণিটা কেমন আছে, কোথায় আছে। তুমি তো ওকে খুঁজে এনে দিতে পারলে না। করো মল্লিকার মা, কোথায় আমি খুঁজি নাই সেটা বলো। মাঠে ঘাটে, পথে প্রান্তরে, খালে বিলে, গ্রামে গঞ্জে, সমস্ত জায়গায় আমি তাকে খুঁজেছি, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি। মল্লিকার নাম নিলেই তুমি ইমোশনাল হয়ে পড়ো, সেজন্যই আমি ইচ্ছে করি কখনো তোমার সামনে মল্লিকার নাম বলে দিই। জানো মল্লিকার মা, আজকে যখন আমি গ্রামে গিয়েছিলাম, একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল।
নাম হচ্ছে কাজরি। মেয়েটা দেখতে অবিকল আমাদের মল্লিকার মতো। সেই নাক, সেই চোখ, সেই মুখ, সেই হাসি। আমার তাকে তাকে দেখার পর আমার মনটা কেমন চটফট শুরু করে দিল। আমার কাছে মনে হলো এটাই বোধহয় আমাদের মল্লিক। কি কি বলছো তুমি? তুমি আমাকে ওই মেয়ের কাছে নিয়ে চলো না প্লিজ। আমি মেয়েটাকে দেখতে চাই। তোমার চোখ ভুল দেখতে পারে না। আমার মনে হচ্ছে ওই মেয়েটাই মল্লিকা। না মল্লিকার মা, ওই মেয়েটা আমাদের মল্লিকা হবে কেন? ও তো কাজু নেই। আমার মন বলছে এই কাজরি হচ্ছে আমার মল্লিকা। আমার মল্লিকা। মন তো অনেক কিছুই বলে, সব কিছু কি সত্যি হয় বলে কেন জানি না। ও বাবা, তোমার চা। বুঝলি মা, মনটা খুব খারাপ লাগছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন বাবা? না, ওই যে মানুষটাকে তুই নিয়ে এলি, তাকে চাটা ভালো করে খেতেও দিলাম না, আর মেজাজ করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। আমি ভীষণ অপরাধী মনে হচ্ছে। আমি ভাবছি তার কাছে মাপ চাইব, কিন্তু কীভাবে চাইব? আমি তো তাকে পাবো কোথায়? বাবা, তুমি যে অনুতপ্ত হয়েছো এতেই তোমার ক্ষমা হয়েছে। এগুলো নিয়ে টেনশন করে শুধু শুধু নিজের শরীরটা খারাপ করো না। না, হঠাৎ তো এসে আমাকে বলে বসলো যে আমি তোকে পুড়ি পেয়েছি কিনা। এটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেলে, আর কখনো মেজাজটা নিয়ন্ত্রণ পেতে হবো না। হ্যাঁ, আমিও তো সেটাই দেখলাম যে হুট করে তোমার মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা বাবা, উনি তো তোমাকে শুধু জিজ্ঞেস করেছিল যে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো কিনা, কিন্তু তুমি তো আর আমাকে কুড়িয়ে পাওনি। তাহলে এত রেগে যাওয়ার কারণ কি বাবা? ওই শিশিরের কি খবর? খবর পাচ্ছি না আপনাদের থেকে। তুই জানিস কিছু? না, এখনো তেমন কিছু জানি না, কিন্তু যতটুকু শুনলাম সে নাকি ঢাকা যাবে জব ইন্টারভিউ দেওয়ার জন্য। শুনে খুব ভালো লাগলো। ওর চাকরিটা হবে শুনে আমি নিশ্চিন্ত হলাম। চাকরিটা যদি হয়ে যায়, আমি তোরাটা হিল্লে করতে পারবো, তারপরে খবরের মধ্যে শান্তির বুন দিতে পারবো ইনশাল্লাহ। বাবা, তুমি কখনো মরে যাওয়ার কথা বলবে না। আমার এইসব শুনতে একদম ভালো লাগে না বাবা, কখনো বলবে না এগুলো কথা। এই দুনিয়ায় কেউ রবে না, যতই করি তাল বাহানা। পরপারের ডাক এসেলে প্রাণ ছাড়া দেহ রবে। কার আগে কে যাবে বলা তো যায় না। এই দুনিয়ায় কেউ রবে না, যতই করি টাল বাহানা। কালিস্কা কালিস্কা বা কালিস্কা, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। প্রায় 15 বছর আগে এই রুমের মানুষটা আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, অথচ এই শূন্য রুমটা রোজ চোখের পানিতে ধুয়ে দেয়। মা মা তো এমনই হয়। আমি একটা ব্যাপার কোনোভাবে বুঝতে পারছি না, একটা অজানা লোকের জন্য তুই এরকম উতলা হয়ে উঠছিস কেন? আমি যে কেন উতলা হয়ে উঠছি সেটাই তো বুঝতে পারছি না। আমার আমার খালি বারবার মনে হচ্ছে এই মানুষটা না জানি আমার কত আপন।
কাজরি প্লিজ মনটাকে একটু শক্ত কর। তুই ওই ভদ্রলোককে ভুলে যাওয়ার চেষ্টা কর, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো পারছি না মনটাকে শক্ত করতে। একদিকে আমার অসুস্থ বাবা, আরেকদিকে ওই মানুষটার মায়া। আমি কি করব সেটাই বুঝতে পারছি না। কাজরি তুই একটা কাজ কর, তুই ওই লোকের সঙ্গে ফোনে কথা বল, আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না। আমার তো মনে হয় কথা বলা আরো বেশি মায়াবার। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ করে যদি ঢাকায় আমার জবটা হয়ে যায়, আমি ওনার সঙ্গে তোর মিট করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা এই ফালতু একটা বিষয় নিয়ে মন খারাপ করার, মুড অফ করার কোনো মানে হয় না কাজরি। আচ্ছা, তুমি আমাকে এই ভিজিটিং কার্ডটা কেন নিয়ে আসতে বলছো? ও হ্যাঁ, দেখি। এমা, ছবি কেন তুলছো? যে কোনো সময় এটা কাটা ছেড়ে হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, তাই একটু সংরক্ষণ করে রাখি। খুব ভালো করছো। আচ্ছা, এখন তাহলে আমি বাড়ি যাই, বাবার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো, আমি তাহলে আসি। হ্যাঁ যা, দেরি করিস না। কি ব্যাপার বাবা, তুমি এখনো ঘুমাওনি? ঘুম যে কোথায় চলে গেছে, আর তুই যে অচেনা। আমার আকাশটা ক্রমশই ছোট হয়ে আসছে রে মা। সেই আকাশে তুই কি করে বিচরণ করবে বুঝতে পারছি না। এটাকে যদি বিস্তৃত করতে পারতাম, তুই মনের আনন্দে সেখানে বিচরণ করতি, তুই তত সম্ভব না। তোর জন্য একটা বড় আকাশ দরকার, কোথায় পাবো বল? আমি তো অচল। তুমি অচল মানে? আমি যতক্ষণ বেঁচে আছি তুমি ততক্ষণ সচল। তবে নিয়ে আমি ওই মানুষটার কাছে যাবো। কোন মানুষটার কাছে? বলছি ওই মানুষটা যে তোকে এক মুহূর্তের মধ্যে দেখেই বলেছে চেনা চেনা লাগছে, তার আকাশটা কিন্তু অনেক বড়। সেখানে তুই অনেক সময় তো উড়ে বেড়াতে পারবি। তোর তো এখন আকাশে উড়ে বেড়াবার সময়। এসব তুমি কি বলছো বাবা? তোর যাতে ভালো হয় আমি তাই বলছি রে মা। উনি তোকে দেখে শুনে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারবে। মানে বাবা, তুমি না শিশিরকে কথা দিয়েছো? কথা তো কতজনই কতজনকে দেয়, কয়জন কথা রাখতে পারে বল? আমিও না রাখলাম। এই সময় কে এলো? ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি এখানে হঠাৎ? আমি তো ভাবতেই পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সবই সম্ভব। ও মাই গড, থ্যাঙ্কস টু গড আল্লাহ। আমি যে কি খুশি হয়েছি আপনাদেরকে এখানে দেখে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সালাম কর মা, সালাম কর। সালাম করতে হলো, সালাম করতে। আসো আসো আসো, ভিতরে আসো, প্লিজ প্লিজ প্লিজ, ভিতরে আসো। নীলা, নীলা, এই নীলা, কি হয়েছে অসুখ? দেখো কারা আসছে। কারা আসছে? তোমাকে বলেছিলাম না যে কাজরি, কাজরি নামের একটি মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, দেখে ঠিক আমাদের মল্লিকার মতো। এই হচ্ছে সেই কাজরি। ভুল তো তুমি ঠিকই করেছিলে। আমিও কি সে একই ভুল করছি? সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, আবার দেখো ওই গলার তিলটাও ঠিক একই জায়গায়। তুমি কি বললে? ও কাজরি? না না না, ও কাজরি না, ও আমার মল্লিকা। মল্লিকা, তুই কোথায় ছিলি এতদিন মা?
কোথায় ছিলি তুই আমাদেরকে রেখে? কেমন করে পারলি তুই আমাদেরকে ছেড়ে থাকতে এতদিন? আহা, ওনারা কতটা পথ পাড়ি দিয়ে এসেছে, আগে একটু বিশ্রাম দাও। খালাকে বলো এক শরবত করে দিতে। এই, তোর মনে আছে তুই আমার হাতের ক্ষীর খুব পছন্দ করতি? এখনো কি তোর ক্ষীর পছন্দ? হুম? বল না। আরে ভাই, কথা বলার অনেক সময় পাবে, দেখার অনেক সময় পাবে। ও তো এখনো চলে যাচ্ছে না। কি বলছো তুমি? ও কোথায় চলে যাবে? ও তো ও তো আমার মল্লিকা। ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। না না, আমি ওকে কোথাও যেতে দিব না। ও তো আমার মল্লিকা। ঠিক আছে, ঠিক আছে, এখন যা তোমাকে বলছি তাই করো। কি করবো জানো? আহা, খালাকে শরবত বানিয়ে নিয়ে আসতে বলো। আচ্ছা দিচ্ছি, বসো মা। বসো, বসো। যাও, 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 যাও। আপনি যে ভুল করেছেন আপনার স্ত্রীও সে একই ভুল করেছেন দেখলাম। যদি ভুলের মাঝে ফুল ফুটে যায়, আমরা তো সে আশাতেই ভুল করছি। কাজলের ছোটবেলার ছবি এখানে, তবে কি ওনারাই কাজলের আসল বাবা মা? ওনারা ঠিকই চেনেছেন নিজেদের রক্তকে। আল্লাহ আপনার অশেষ কৃপা। অবশেষে কাজলিকে কাজলির সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যে। কিন্তু কিন্তু আমি কিভাবে প্রমাণ করব যে আমার কাজুরি ওদের হারিয়ে যাওয়া মল্লিকা? ওনারা হয়তো আবেগে সব মেনে নেবে, কিন্তু সঠিক প্রমাণ তো দরকার। শুয়ে পড়। কিভাবে ঘুমাবো বাবা? বাবা, তুমি আমাকে এটা কোথায় নিয়ে আসলে? ওনার এসব কি বলছে? আমি না কিছু বুঝতে পারছি না বাবা। আমার না মাথাটা একদম এলোমেলো লাগছে। দেখ, এরা সন্তান হারিয়েছেন 15 বছর আগে। আর সন্তান হারানোর যন্ত্রণা যে কি, যার হারিয়েছে সেই বুঝে বেশি। ওষুধ তো প্রায় শেষ। আপনি কি নিয়ম মতো ওষুধ খান না? কি বলছো? ওষুধ সব শেষ হয়ে গেছে? জি, প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লেখা আছে তার কিছু এখানে নেই। ওষুধ খাওয়া এত বেখালি হলে হবে? কি করবো বলো? তোমার মধ্যে তো আমার কাছে এমন কেউ নেই যে আমাকে ওষুধগুলো দেখে দেখে খাইয়ে দেবে। এখন থেকে আপনার সব দায়িত্ব আমার। ঔষধ খাওয়া একদম অনিয়ম করা যাবে না। টাইম টু টাইম ওষুধ খেতে হবে। সত্যি বলছিস মা? সত্যি বলছিস? সত্যি বলছিস তুই মা? আমার দায়িত্ব তুই নিবি? বল, তুই আমাকে ছেড়ে যাবি না? এটা আপনি কি বলছেন? আচ্ছা, একটা মানুষকে যদি 2 ভাগ করা হয় তবে কি সেই মানুষটা বাঁচতে পারে? আমি একটা মানুষ। একজন মানুষ হয়ে 2 জায়গায় কিভাবে থাকতে পারি আপনি বলুন তো? কোনোভাবে কি এটা সম্ভব? বলুন, পারে কি না? আরে না। তাহলে আমি কি করে পারবো? দেখুন স্যার, আপনার সব আছে, শুধু একজন কাজুরির অভাব।
কিন্তু আমার অভাগী বাবার আমি ছাড়া এই দুনিয়াতে তার আর কেউ নেই। দয়া করে আপনি আমাকে আর আমার বাবাকে আলাদা করার চেষ্টা করবেন না। আমার বাবা আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমি আমার বাবাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বাবাকে ছাড়া একদম দম বন্ধ হয়ে আসে, আমি পারবো না আমার বাবাকে ছাড়া বাঁচতে। আচ্ছা, আর কতদিন তুমি এভাবে চুপ করে থাকবে? তুমি কি কিচ্ছু করবে না? কি করবো বলো, তুমি কি বলো? আমি কাজলকে জোর করে মল্লিকা বানিয়ে আমাদের কাছে রেখে দেবো? আরে জোর করতে হবে কেন? ও তো মল্লিকাই। ও ও মল্লিকা নয়, ও কাজলই। তুমি এসব কি বলছো? মল্লিকার মা, তুমি বুঝতে পারছো না, যা সত্য তাই বলছি। সন্তান হারানোর যন্ত্রণা কত যে বেদনাদায়ক সেটা আমরা বুঝি, কিন্তু কারো সন্তানকে জোর করে রেখে দেয়া সেটা তার চেয়েও বেশি বেদনাদায়ক। কেন বোঝো না তুমি সেটা? যার পুরো পৃথিবী জুড়েই কাজ নেই, তাকে আমি কেমন করে চিনে আনবো? ছিনিয়ে কেন আনতে হবে? আমি বুঝতে পারছি না। যার সন্তান তার কাছে তাকে দিয়ে যাবে, এতে তার কি সমস্যা? কি কি প্রমাণ আছে তোমার কাছে যে কাজলে আমাদের সন্তান? হ্যালো হ্যালো, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কোথায় আছো বাবা? চাচা, আমি তো আপনাদের বাড়ির সামনে, এই যে দরজার মধ্যে তালা মারা। আপনারা কোথায় সব? আপনার শরীর কি খারাপ নাকি চাচা? আমরা সবই ঠিক আছে বাবা, কিন্তু আমার একটা উপকার করতে পারবে? জি চাচা, বলেন না। জি জি চাচা, ঠিক আছে, আমি সবকিছু নিয়ে কালকে চলে আসতেছি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। বাহ, তোমার গানের গলা তো খুব মিষ্টি। তুমি কার কাছ থেকে গান শিখেছো? বাবার কাছ থেকে। বাবা আমাকে প্রতি রাতে ঘুম পাড়ানোর সময় এই গানটা শোনায়, তো সেখান থেকে শেখা। তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কই না তো, আসলে চোখে না পানি এসেই থাকে, কেন যে চোখ দিয়ে পানি পড়ে সেটাই বুঝতে পারি না। তুমি কাঁদলে যে আমার কষ্ট হয় সেটা বুঝতে পারো না? কেন? আমি কাঁদলে আপনার কেন কষ্ট হবে? বোকামি। সন্তানের কষ্টে তো মায়েরই সবচেয়ে বেশি কষ্ট হয়। না, আপনি আমার মা নন। আপনি সামান্য ব্যাপারটা কেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি, মানে আমাকে মা মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে। হঠাৎ করে অনেকদিন পরে তো, এই জন্য তুমি মানতে পারছো না। কদিন পরে সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। না, কোনোদিন কিচ্ছু ঠিক হবে না। আমার কাছে আমার বাবাই সব। আমার বাবাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার বাবাকে ছাড়া তুমি থাকতে পারবে না, সেটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমার কথা তোমার একবারও মনে হচ্ছে না? আমি আমার মেয়েকে এতদিন পরে কাছে পেয়ে তারপর হারিয়ে ফেলবো, আমার কষ্ট হবে না? আমি আমি
তোমাকে ছাড়া কেমন করে বাঁচবো বলো, কেমন করে থাকবো? এতগুলো বছর যেভাবে বেঁচেছিলেন এখনো ঠিক সেভাবেই বাঁচবেন। মেয়ে হয়ে যাবে জন্মেছিস, একদিন না একদিন তো আমাকে ছেড়ে যেতেই হবে রে। তখন আমার কি হবে? প্রশ্নই আসে না বাবা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এই কথা বললে তো হবে না, মেয়েদের আসল ঠিকানায় তো সফিস হয়ে গেছ। বাবা, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, তুমি আমাকে এই বাড়ি থেকে বিদায় করার জন্য কেন এরকম উঠে পড়ে লেগেছো? আমি আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। তুমি হচ্ছে আমার পরাণ পাখি। পরাণ ছাড়া কি দেহ বাঁচে বলো? বাঁচে না। আর কোনোদিন যেন তোমাকে এই ধরনের কথা বলতে না শুনি, তাহলে কিন্তু আমি চিরতরের জন্য হারিয়ে যাব। বাস, আর কোনোদিন এ কথা বলতে আসবি না, কখনই যেন না আসবি। তাহলে বলো কেন তুমি আমাকে এই ধরনের কথা? আমি যেটা বলি সেটা রিয়েলিটি, এটা মানতে হবে, কিন্তু তোর মুখে যেন আর কোনোদিন না শুনবি তারা। না না, তোকে আমি হারাতে পারবো না। নিজের অক্ষমতা দোহাই দিয়ে তোকে আমি এখানে রেখে যেতে পারবো না, কিছুতেই না। আমি এক্ষুনি শিশিরকে ফোন করবো, সে জানে মা আসে। বাবা, কি রে? বাবা, আমরা এখানে কেন আসছি? তুমি না আমাকে বলছিলা এখানে আকাশ নাকি অনেক বড়, আমি আমার মতো করে উঠতে পারবো। কোথায় এখানে আকাশ বড়? আমি তো কোনো আকাশই দেখতে পাচ্ছি না। বাবা, আমার বড় আকাশ চাই না, আমি তোমার আকাশে বেশ আছি। চলো না বাবা, আমরা গ্রামে ফিরে যাই। আমার এখানে একদম ভালো লাগতেছে না। কি ব্যাপার ভাই সাহেব, এই রাতের বেলা পাপ পেটিতে মিলে কি আলোচনা হচ্ছে? আমরা একটু শুনি। আসলে অনেকদিন আকাশ দেখি না, তাই একটু আকাশ দেখতে আসলাম। আসলে হয়েছে কি, ঢাকা শহরটা আমাদের জন্য না, এটা দমবন্ধ হয়ে যায়, তাই ভাবছি কালকে চলে যাবো। কালকে চলে যাবেন? হুম। চলে যাবেন, বেশ ভালো কথা। আপনারা চলে গেলে তার আমি আপনাদের ধরে রাখতে পারবো না। আপনারা তো এসেছিলেন আপনাদের ইচ্ছে মতো, যাবেন আপনাদের ইচ্ছে মতো, বেশ ভালো। তবে কেন এসেছিলেন সেটা কিন্তু এখনো বলেননি। আসলে তেমন কিছু না, এমনি ভাবছিলাম যে ঢাকা শহরে তো আমাদের কেউ নেই, ইচ্ছা করলেও ঢাকা শহরে আসতে পারি না। তা আপনার সাথে আলাপ করার পর থেকে ভাবলাম যে অন্তত একটা জায়গা তো আছে যেখানে অন্তত যেতে পারি। তাই আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম মেয়েকে নিয়ে ঢাকা দেখতে। অবশ্য আরেকটা কারণ আছে, সেদিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমার ক্ষমা চাওয়া প্রয়োজন। ভাই সাহেব, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। জি 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 জি, আপনি এসব কি বলছেন ভাইজান? আপনি আমার বড় ভাইয়ের মতো। আমি আপনার সেদিনের কথায় বিন্দু মাত্র মাইন্ড করি নাই, কিন্তু আমি কষ্ট পাচ্ছি এখন আপনার কথায়। এখন কেন কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছি এই ভেবে, এই যে আপনি চলে যাবেন এখন, এটা ভেবেই আমি কষ্ট পাচ্ছি। আরে ভাই, ভাই কি ভাইয়ের কাছে থাকতে পারে না? ভাই কি ভাইয়ের কাছে আসতে পারে না? আপনার আপনার শরীরে যে অবস্থা, এই অবস্থাতে আপনাকে গ্রামে যেতে অনেক কষ্ট হবে। আমি তো আপনার ভাই হিসেবে সেটা মেনে নিতে পারবো না।
আমি ডাক্তারের সাথে আপনার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছি। আপনি ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে তারপর আপনি গ্রামে যাবেন। এর আগে আপনি গ্রামে যেতে পারবেন না। আমার কাজ যদি আমার সাথে থাকলে আমার কষ্ট হবে না। বয়স হয়েছে তো ভাই, কদিন পরে চলে যাবো কবরে। যে কটা দিন আছে হাতে সে কটা দিন আমি আবার মেয়ের সাথে কাটাতে চাই। ঠিক আছে ভাই, আপনি আপনার মেয়ের সাথেই থাকবেন, কিন্তু তার আগে আমি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেছি। ভাই আমার চিকিৎসা লাগবে না। মৃত্যু পথযাত্রী একটা মানুষ, তার আবার চিকিৎসার কি প্রয়োজন? কি প্রয়োজন আর কি প্রয়োজন না সেটা তো একমাত্র উপরালাই জানে। তবে আমি আপনাকে এই অসুস্থ শরীর নিয়ে গ্রামে যেতে দেব না। বাবা, এখন তাহলে কি হবে? আমরা কি কোনোদিন এই জেলখানা থেকে বের হইতে পারবো না? চিন্তা করিস না, ওখানে একটা বের হবেই, নিশ্চয়ই বের হবে। চাচা, আপনি যা যা বললেন সবকিছু নিয়ে আমি রওনা করেছি। শোনো, ওসব কিছুর আর দরকার নেই, তোমার আর আসারও দরকার নেই। মানে চাচা, কেন, কি হয়েছে, কোনো সমস্যা? ওসব কিছু না, মানে একটা ভুলের জালের মধ্যে আমি আটকে পড়েছিলাম, সেই ভুলের জালটা ছিঁড়ে ফেলা হয়েছে। চাচা কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এত কিছু বুঝতে চাও না তো, শুধু এটুকুই বোঝো যে তোমার আর আসার দরকার নেই। জি, আসসালামু আলাইকুম। এত করে এগুলো নিয়ে যেতে বললো, আবার এখন বলছে না যেতে, কারণ কি? কোন একটা ঘটনা অবশ্যই ঘটেছে। না না, আমাকে এই রাতের মধ্যে রওনা করতে হবে, যেন খুব ভোরে ভোরে আমি ঢাকা পৌঁছে যেতে পারি। ভাই ভাই ভাই, এই ঠিকানাটা একটু বলতে পারেন ভাই? হচ্ছে আপনি এদিক দিয়ে গিয়ে হ্যাঁ। ডান পাশে তাহলে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সালাম আঙ্কেল। আঙ্কেল, এই ঠিকানার বাসাটা কোথায় একটু বলতে পারে? আচ্ছা ঠিক আছে, তুমি আসো আমার সাথে। ওহো, তোমাকে একটা প্রশ্ন করার ছিল। জি তুমি এসছো কোথায়? জি আঙ্কেল, আমি এসেছি বিষ্ণুপুর থেকে। কি? বিষ্ণুপুর? জি আঙ্কেল, আমাদের গ্রামের ওই মানিক চাচা আর তার মেয়ে কাজরি, তারা দুজনেই এই ঠিকানাতে আছেন। মানে চাচা হুট করে আমাকে ফোন করে বললেন যে চলে আসার জন্য, আবার পরে ফোন করে বললেন যে না, আসার দরকার নেই। তাহলে তুমি আসতে গেলে কেন? এ, কৌতূহল থেকে। কৌতূহল? জি আচ্ছা, সে কৌতূহলটা কি আমি কি জানতে পারি? আঙ্কেল, আপনি সব জানতে পারেন, কিন্তু এখন তো আমার হাতে সময় নেই। মানে আপনি আমাকে যদি ঠিকানাটা বলতেন, আমার দ্রুত সেখানে যাওয়া উচিত। আমি বুঝতে পারছি না সেখানে কি হচ্ছে। ঠিক আছে বাবা, যেতে যেতে সব কথা শোনা যাবে। আমি তোমার সময় নষ্ট করতে চাই না, চলো let's go. দাঁড়ো প্লিজ। এভাবে চুপি চুপি পালিয়ে যেও না প্লিজ। মল্লিকা, মল্লিকা, তুমি এমন পাগলামি করো না মা, পাগলামি করো না। আপনাকে কতবার বলবো, আমি মল্লিকা নই, আমি কাজরি। বাবা, তুমি একটু ওনাকে পরিষ্কার করে বুঝে বলো না, আমি ওনারে মল্লিকা নই, আমি তোমার মেয়ে কাটুরি। ও, তুমি কাতরি নও, তুমি হচ্ছ আমাদের মল্লিকা। আর তুমি যে মল্লিকা সে প্রমাণ এখন আমার হাতে আছে। বাবা, বাবা উনি এসব কি বলছে? আর শিশির, তোমাকে না বাবা আসতে নিষেধ করলো, এরপর কেন আসছো এখানে? কৌতূহল থেকে। চাচা আমাকে একটা ফোন করে আসতে বললো, আবার আসতে নিষেধ করলো। তখনই আমার মনের ভিতরে কেমন একটা খটকা হলো, তাই এসছি। সেই জন্য তুমি এখানে চলে আসবে?
বাবা তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। আমি ভেবেছিলাম এখানে এনে তোর জীবনটা সুন্দর হবে, ওদের কাছে থাকতে তোর দিকে তারা ভালো করে খেয়াল করবে, কারণ তারা তোকে নিজেদের মেয়ে ভেবেছে। আসলে মেয়ে হয়েছে তো, সেই জন্যে আমি আশা করে তোকে নিয়ে এসেছিলাম। কিন্তু যখন মল্লিকার ঘরের মল্লিকার ছবিটা দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে ওরা কোনো মোহে, কোনো আবেগে বা কোনো লোভে পড়ে তোকে মেয়ে বলে ভাবেনি। এই আসলেই মল্লিকা। আমি যখন তোকে নদীর পাড়ে দেখেছিল, ঠিক সেই রকম ওই ছবিটা, একদম হুবহু। এটাই প্রমাণ, আমি নিশ্চিত হলাম। কুড়িয়ে পেয়েছো মানে? বাবা তুমি যদি আমাকে সত্যি কুড়িয়ে পেয়ে থাকো, সেদিন যখন উনি তোমাকে বললো যে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছো কিনা, তবে তুমি রেগে গেলে কেন ওনার প্রতি সেদিন? হারানোর ভয় রে মা, তোকে ছাড়া যে আমার জীবন অন্ধকার, তোকে ছাড়া আমি বাঁচবো কি করে বল? তাহলে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? তোকে একটা বড় আকাশ দেওয়ার জন্য রে মা। আমার ওখানে এই ছোট আকাশের নিচে তুই অভাবে থাকবি, কষ্টে থাকবি, সেটা আমি সইতে পারবো না। এখানে এদের কাছে থাকলে তুই আনন্দে থাকবি। এরা তোকে বড় ঘর দিয়ে, ভালো বর দিয়ে তোর বিয়ে দেবে, তুই সুখে থাকবি রে মা। এমন সুখে আমার দরকার নেই বাবা। দরকার আছে রে মা। সেই জন্য তো আমি শিশিরকে ডেকেছিলাম তোর সেই ছোট্টবেলাকার পোশাকটা নিয়ে আসার জন্য। এই পোশাকটা আমি পেয়েছিলাম সেই যেদিন তোকে নদীর তীরে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ওটা লুকিয়ে রেখেছিলাম ওই লোহার ট্রাঙ্কের ভিতরে। তুই সেটা কোনোদিন দেখিসনি। ভাবলাম ওরা যে তোকে মেয়ে ভাবে, তার তো একটা প্রমাণ দরকার। সেই জন্য প্রমাণটা আনতে বলেছিলাম। ওটা দেখলে পরে ওরা নিশ্চিত হবে তোকে আদর করবে, ভালোবাসবে, করে সব কেলে। তাহলে আবার আপনি শিশিরকে এখানে আসতে নিষেধ করলেন কেন? মায়ের যন্ত্রণায়, বড় মায়ের ভাই। ও না থাকলে আমার দুনিয়ায় অন্ধকার। আমি অচল, আমি বিকল। আমার এই মেয়ে আমার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। ওরা থাকলে আমি চলবো কি করে? সেই জন্যে আমি কৃষিকে আসতে না করেছিলাম। কিন্তু তারপর আমি চাচার নিষেধ অমান্য করে এখানে চলে এসেছি। চাচা যখন আমাকে ফোন করে আসতে নিষেধ করলো, তখন এই কাপড়টা আমার হাতে ছিল। আমি হুট করে বুঝতে পারলাম যে এই কাপড়ের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তাই আমি দেরি না করে রাতে রওনা করে এখানে চলে আসছি। আর সকালেই তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল। দেখো আর কি খেলা। তুমি বুঝতে পারছো, সত্য কোনোদিন কেউ কখনো চাপিয়ে রাখতে পারে না। আমাকে মাফ করে দেবে। পরের ভাবনার আমি কতদিন পাহাড় দেব? মালিক আর পাহাড়দার তো কখনো এক হতে পারে না। আমাকে মাফ করে দেবেন। চলো শিশির। কোথায় যাচ্ছেন আপনি? আরে, আপনি তো আমার কাছে মাপ চেয়েছেন। আমি আপনাকে মাপ করেছি কিনা তা জেনে যাবেন না? এতটা বছর আপনি আমার মল্লিকার পাহারাদার ছিলেন। তার তার পুরস্কার না নিয়ে তো আমি আপনাকে যেতে দেব না। এতটা বছর আপনি মল্লিকার পাহারাদার ছিলেন, বাকিটা জীবনও আপনি মল্লিকার পাহারাদারি হিসেবে থাকবেন। আপনি যেতে পারবেন না গ্রামে। আরে ভাই, আপনি আপনি কেমন মানুষ? আপনি আপনি ভাইটাকে ভাই বলে কাছে টেনে নিতে পারলেন না। আরে আপনার কাজরি
আপনার কাজরি আপনার কাছেই থাকবে চিরদিন কাজরি হয়ে। আর এই কাজরি আমার মল্লিকা হয়ে থাকবে আমার কাছে যতদিন আমি বেঁচে থাকি। আপনি কিছুতেই কোথাও যেতে পারবেন না। কাজরি, তোর সত্যিকারের পরিচয় পাওয়ার পর তুই কতটা খুশি আমি সেটা জানি না, তবে আমি খুশি, খুব খুশি। তুই ভালো থাকিস। হ্যাঁ, আমি আসি। আসি মানে কি বলছো তুমি? এত বড় একটা খুশির আয়োজন করে দিয়ে তুমি চলে যাবে? এটা তো হতে পারে না বাবা। না আঙ্কেল, আমার একটা নতুন চাকরিতে জয়েন করতে হবে, নতুন জব, অনেক বড় একটা কোম্পানি। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, তোমার কোম্পানির নামটা কি, যে কোম্পানি তুমি চাকরি করবে? যে মল্লিকা গ্রুপ অফ কোম্পানি। ও, মল্লিকা গ্রুপ অফ কোম্পানি। জি। আচ্ছা ধরো, তোমাকে যদি এখন মল্লিকা গ্রুপের কর্ণধার বলে তোমার জয়েনিং কালকে হবে না, যেদিন খুশি সেদিন হবে, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? না মানে আমি আসলে কিছু বুঝতে পারছি না আঙ্কেল। তুমি যার সামনে দাঁড়িয়ে আছো আমার একমাত্র কন্যা, তার নাম হচ্ছে মল্লিকা। যে মল্লিকা গ্রুপ অফ কোম্পানিতে তোমার চাকরি হয়েছে, তার কর্ণধার হচ্ছেন আমার এই মল্লিকা। বলো মা, আমি তোমাকে এখন যেটা বলতে বলবো তুমি সেটাই বলবে। আমি মল্লিকা গ্রুপের একমাত্র কর্ণধার মল্লিকা চৌধুরী বলছি। বলো বলো। আমি মল্লিকা গ্রুপের একমাত্র কর্ণধার মল্লিকা চৌধুরী বলছি। মিস্টার শিশির, আপনি আপনার নতুন জবে জয়েন করতে পারেন, এতে কোনো বাধার সৃষ্টি হবে না, যে কোনো সময়। বলো মা, আমি যেটা বললাম সেটা বল। মিস্টার শিশির, আপনি আপনার জবে যে কোনো সময় জয়েন করতে পারবেন, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি যদি কালই জয়েন করতে চান, তাহলে হয়তোবা আপনাকে জবটা হারাতে হবে। বলো বলো বলো। আপনি যদি কালই জয়েন করতে চান, তাহলে আপনার জবটা হারাতে হতে পারে। এটা মল্লিকা গ্রুপের একমাত্র কর্ণধার মল্লিকা চৌধুরীর নির্দেশ। এটা মল্লিকা গ্রুপের একমাত্র কর্ণধার মল্লিকা চৌধুরীর নির্দেশ। মিস্টার শিশির, নাও ইউ ওয়ান্ট টু ডু। কি করবে তুমি এখন? তুই মল্লিকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মল্লিকা? নো, তুমি ম্যাডাম, ম্যাডাম মল্লিকা। সরি সরি সরি, জি ম্যাডাম মল্লিকা। আপনাদের কেমন লাগলো? ভালো লেগেছে তো?